বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হোসেন ভুঁইয়া, সহকারী অধ্যাপক কমিটি, আহমেদ ভবানী স্কুল অফ কলেজ। তোমাদেরকে হিসাব বিজ্ঞান ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আমাদের নিয়মিত আয়োজন হিসাব বিজ্ঞান ক্লাস, সামনে যে আমাদের পরীক্ষা, সেই পরীক্ষার যে সিলেবাস, সেই অনুযায়ী আমি কার্যপত্র আলোচনা করছি। ওয়ার্কশিট চ্যাপ্টার 7 ওয়ার্কশিট কার্যপত্র পরীক্ষা আসবে অঙ্কটা নতুন সিলেবাসে, সম্পূর্ণ সিলেবাসে যা দেওয়া আছে। কাজে গত কয়েকটা লেকচার আমি এটা দিয়েছি। এখন আমি সরাসরি অঙ্কে উঠে যাচ্ছি। আমি এখানে একটা অঙ্ক সেট করেছি। অঙ্ক হচ্ছে শৈবাল ট্রেডার্স। শৈবাল 2018 সালের ডিসেম্বর 31 প্রাপ্য হিসাব 1,50,000, অগ্রিম বীমা 1,20,000, সরি 12,000, আত্মপত্র 50,000, আর পুঁজিকৃত অবস্থায় আত্মপত্র 5,000, মূলধন 1 লাখ, সেবায় 1,70,000, বেতন 20,000, সব মিলে যোগ করলো 2,32,000। অন্যান্য তথ্যগুলোর মধ্যে আছে অগ্রিম বীমা 4,000 টাকা মেয়াদ পার হয়েছে, অতিক্রান্ত হয়েছে, বেতন 6,000 টাকা বকেয়া রয়েছে, আত্মপত্রে 10% অংশ যুক্ত হবে, সেবা প্রদান করেছে কিন্তু বিল তৈরি হয়নি 4,000 টাকা। এই সমন্বয়গুলো দেওয়া আছে। আমি এখন জানি যে আমাদের করণীয় কাজ হচ্ছে কার্যপত্র তৈরি করা এবং সমন্বয় দাখিলা, বিপরীত দাখিলা এবং সমাপন দাখিলা তৈরি করা, আর কোনটা ক্যালকুলেশন অথবা নির্ণয় করতে পারি সেটা হচ্ছে নির্ণয় করা। এই অঙ্কে প্রথমে আমি যেটা প্রপোজ করেছি, আত্মপত্রের মূল্যটা আমি নিট মূল্যটা নির্ণয় করব। ক আত্মপত্রের নিট মূল্য, আত্মপত্রের নিট মূল্য নির্ণয়। আত্মপত্র তার একটা মূল্য দেওয়া আছে, আমি একটা নিট মূল্য দেব। আত্মপত্র মূল্য হচ্ছে 50,000 টাকা। বা পুঞ্জীভূত অবস্থা, পুঞ্জীভূত অবস্থায় এটা কি হলো, আগে ছিল 5,000 টাকা, এবছর বলছে 10%, তাহলে 15,000 10%, এবছর 5,000 টাকা সমান হচ্ছে 10,000, 40,000। এটা হচ্ছে নেট মূল্য, আর কত নেট মূল্য আমরা পেলাম। আটবছরের নেট মূল্য 40,000 টাকা। লক্ষণীয় পুঞ্জীভূত অবস্থা হচ্ছে বিগত সময়ের অবস্থা, যে অবস্থায় পুঞ্জীভূত আকারে রাখা হয়, সম্পদ থেকে বাদ দেওয়া হয় না। এই বছর যে অবস্থা সেটা আমরা বের করলাম 50,000-এর 10% 5,000 টাকা, আর আগের বছর ছিল 5,000 টাকা, সমান হচ্ছে 10,000 টাকা। অবশ্যই বাজে নেট মূল্য হচ্ছে 40,000 টাকা। তাই 8 বছরের নেট মূল্য আমরা পেয়ে গেলাম। এখন আমরা খ অংশ করব। খ অংশ কি আমাদেরকে চাওয়া হয়েছে? আমাদেরকে চাওয়া হয়েছে যে সমন্বয় দাখিলা এবং বিপরীত দাখিলা। আমি সমন্বয়টা দেখিয়ে দেব, সমন্বয়টা আমি দেখিয়ে দেব আজকে।
সমন্বয় যাবে দেখাচ্ছি অ্যাডজাস্টিং ইট। এখানে 4টা অ্যাডজাস্টিং ইট আছে, 4টি আছে। সমন্বয় দাখিলা আমাদেরকে সমন্বয় দেখাতে বলছে। আমরা এখন সমন্বয় দাখিলা করব। অ্যাডজাস্টিং এন্ট্রিজ জাবেদার করার জন্য যা যা দরকার হয় সবই দিতে হবে। তারিখের কলম দিতে হবে। জায়গায় ছোট সেজন্য আমি একটু ছোট করলাম। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, টাকা, টাকা, ডেবিট টাকা, এটা ক্রেডিট টাকা। আসলে আমার সন হচ্ছে 2018। প্রত্যেকটা সমন্বয় 31 ডিসেম্বর 31। 1 নম্বর সমন্বয় অগ্রিম বীমার মেয়াদ পার হয়েছে। তো অগ্রিম বীমার মেয়াদ যদি পার হয়ে যায় তাহলে কি হবে? অগ্রিম বীমার মেয়াদ পার হয়েছে, অগ্রিম বীমার এখন খরচ হিসেবে পরিগণিত হয়েছে। বীমা খরচ ডেবিট, বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। অগ্রিম বীমা কমে যাবে, অগ্রিম বীমা ক্রেডিট। বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট 4000 টাকা। এক নম্বর সমন্বয়। এবার 2 নম্বর সমন্বয় নিচ্ছি। বেতন 7 টাকা বকেয়া রয়েছে। বেতন বকেয়া রয়েছে। ট্রেনিং বকেয়ার বেতন আমাদের জন্য দায় বলে গণ্য হবে। খরচ করেছি বেতন খরচ ডেবিট, বেতন ক্রেডিট। বেতন একটা খরচ, আমরা বেতন খরচ দিতে পারিনি 6000 টাকা। 6000 টাকা। বেতন 6000 টাকা বকেয়া রয়েছে, সেটা আমরা করলাম। নাম্বার 3 অবচয় আর বছর অবচয়। এইটা অবচয় ডেবিট, অবচয় হিসাব ডেবিট খরচ। পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। কি হয়েছে পুঞ্জীভূত অবচয়? এই যে এই 10% তুলতে হবে, ধরে ধরে করে 500 টাকা। নাম্বার 4, 4 নম্বর সেবা প্রদান কিন্তু বিল তৈরি হয়। সেবা প্রদান করেছি, বিল এখন তৈরি হলো, অর্থাৎ অনাদায়ী রয়ে গেছে। সেবা প্রদান প্রাপ্য হিসাব দেবী, সেবা এখানে প্রাপ্য হিসাব দেবী, সেবা চারটে আমি জাবেদা দেখালাম। প্রাপ্য হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট। প্রথমত খেয়াল করবেন না, বীমা 4000 টাকা মেয়াদ অতিক্রান্ত হয়েছে। মেয়াদ যখন পার হচ্ছে তা খরচ হয়েছে। বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট, অগ্রিম 5000 টাকা হয়ে যাবে। বেতন কবে আছে? বেতন খরচ ডেবিট আর প্রদেয় বেতন দায় ক্রেডিট। কারণ আমরা বেতন থেকে মাইনাস করে দিই, বেতন বেতন থেকে প্লাস করি, বেতন বেড়ে যাবে। আর এটা অগ্রিম থেকে মাইনাস করবো, সেটা অগ্রিম ছিল ডেবিট, সেটা হয়ে গেছে ক্রেডিট। অবচয় পুঞ্জীভূত অবচয়, অবচয় একটা খরচ, এটা সম্পদের উপর হয়।
মাঝখানে সম্পদ আছে আট বছর, তারপর অবশ্যই হয়েছে অবশ্যই 5,000 টাকা আমরা বের করলাম, 15,000-এর 10% 5,000 টাকা। আর সেবায় এখানে 4,000 টাকা, 4,000 টাকা। চারটা সমন্বয় আমি যা করে দেখালাম লক্ষণীয়। এখন আমরা যদি বিপরীত আঁকলে তাহলে কি দাঁড়াবে? উল্টা হবে। আমি গত ক্লাসে দেখিয়েছি যে বিপরীত আঁকিলাগুলো হয় সাধারণত মনে রাখবে যে সমন্বয় বিপরীত, তবে সব আইটেমের বিপরীত আঁকিলা দেওয়ার প্রয়োজন হবে না। অগ্রিম খরচ, অগ্রিম আয়, বকেয়া খরচ, বকেয়া আয়, এদেরই সমন্বয় দেখলে বিপরীত দেখা দিতে হয়, অন্যদের দেখা দিতে হয় না। কারণ অগ্রিম এবং বকেয়া আইটেমগুলো পরবর্তী বছরের শুরুতে এটা পরবর্তী বছরের বলে পরিগণিত হয়। এটাকে এই বছর যেভাবে ট্রিটমেন্ট করা হয়েছে পরের বছর সেভাবে ট্রিটমেন্ট করা যাবে না। কারণ দেখা গেছে যে এই বছর যেটা অগ্রিম ছিল, পরের বছর যেটা অগ্রিম হয় সে বছর খরচ সম্পূর্ণ হয়েছে। কাজে আমি যখন অগ্রিম লিখেছিলাম অগ্রিম বুঝতে হবে। ঠিক অনুরূপ এখানে বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। তো অগ্রিম বীমা ক্রেডিট কি হয়েছে? এটা আমি এই খরচটাকে আমি যদি করতে চাই তাহলে আমাকে উঠাতে হবে। বেতন খরচ ডেবিট, প্রদেয় বেতন ক্রেডিট। অর্থাৎ বেতন একটা খরচ ছিল, বেতন সাথে এই যে বকেয়া বেতনটা বেতন যোগ হয়ে যায়, সেই যোগ বেতন ডেবিট, বাড়লে আবার ডেবিট। আর প্রদেয়টা বকেয়া বেতন ক্রেডিট হলো, কারণ এটা একটা দায়। এখানে বীমা কমার কারণ হচ্ছে বীমা কমে যাবে, আর এখানে প্রদেয় বেতন বা বকেয়া বেতন হচ্ছে একটা দায় ক্রেডিট হবে। অগ্রিম বীমা ছিল ডেবিট, ক্রেডিট। প্রদেয় বেতন এটা একটা দায় ক্রেডিট হয়। পুঞ্জীভূত অপচয় এটাকে আসলে পুঞ্জীভূত আকারে রাখা হয়, অর্থাৎ এটা কারবারের খরচ হিসাবে গণ্য করে এই টাকাটা মুনাফা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, কিন্তু বাস্তবে এই টাকাটা কোথাও যায় না, কারবারের ভিতরে থাকে। কারণ অবশ্যই কারবার থেকে কখনো যায় না, সেটা কারবারের ভিতরে থাকে, এটা নীরব খরচ, সেই জন্য তাকে পুঞ্জীভূত আকারে রাখা হয়। অর্থাৎ প্রতি বছর যে অবচয় হবে সেই অবচয়টাকে মাইনাস না করে সম্পদ থেকে আলাদা একটা তহবিল তৈরি করে রাখা, সেই অবচয় সঞ্চয় তহবিল বলা হয় এটাকে, বা পুঁজিগত অবস্থা বলা হয়। পরবর্তী পর্যায়ে 10 বছর বা 5 বছর পরে যদি সম্পদটা নষ্ট হয়ে যায়, সেই তৈরিকৃত তহবিল দিয়ে আরেকটা সম্পদ কেনা যায়, রিপ্লেস করা যায়। সেজন্য সেটা অবশ্যই ক্রেডিট হলো, মুনাফার একটা পার্ট ছিল, মুনাফা থেকে তৈরি করা হয়েছে। বাস্তবে খরচ হয়নি, কিন্তু খরচ আমরা ধরেছি, কারণ সম্পদের দাম যেভাবে কমে গেছে। সেবা প্রদান কিন্তু বের তৈরি হয়নি, তার মানে কি আমি সার্ভিস দিয়েছি কিন্তু টাকা কোনো পাইনি। তো এটাও অনাদায়ী সেবা। অনাদায়ী সেবার ক্ষেত্রে আমরা জানি যে মাল যেমন কেনা বেচা হয়, সেবাও কেনা বেচা হয়। মাল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বকেয়া থাকতে পারে, নগদে হতে পারে, আর সেবার ক্ষেত্রেও বকেয়া নগদে হতে পারে, ক্যাশ ক্রেডিট হতে পারে। যদি মাল বিক্রয় যদি ধারে আমি বিক্রি করি তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাবে, সেবাও যদি ধারে বিক্রি করি দেনাদার বা প্রাপ্য হিসাবে লিখতে হবে। অর্থাৎ এই প্রতিষ্ঠান সেবার কাজ করে, তারা সার্ভিস সেল করে। সার্ভিসও এক প্রথম পণ্য। আমরা পণ্য যেমন দেখা যায়, সার্ভিস কিন্তু দেখা যায় না। সার্ভিসের মূল্য আছে, পণ্যের মূল্য আছে, সার্ভিসও বিক্রি হয়, সেবাও বিক্রি করা যায়। তাই সেবার ক্ষেত্রেও যেহেতু সেবা এক রকমের বিক্রি, সার্ভিস করে আমি সার্ভিস দিয়ে টাকা নিচ্ছি, পণ্য দিয়ে আমি টাকা নিই, পণ্য বিক্রি করে যখন টাকা পাই, সেবা দিয়েও আমি টাকা পাই। তো সেক্ষেত্রে সেবাও একটা বিক্রয়। তো সেবার ক্ষেত্রে প্রাপ্য হিসাব ডেবিট হবে, পণ্যের ক্ষেত্রে প্রাপ্য হিসাব ডেবিট হবে, আর সেবা এটা ক্রেডিট হবে। অর্থাৎ
হিসাবে আয় বেড়ে যাবে। আমি আয় করেছি, এখন টাকা আসেনি, কিন্তু না আসতে কি হবে, টাকা তো আমি আয় তো করেছি, তবে বকার জন্য প্রাপ্য হিসাবটা আমি করে রাখলাম। একটা বিষয় খেয়াল রাখবে যে এই দাবিদারগুলো করতে গেলে তোমাকে সমন্বয়গুলো বিষয় খেয়াল করতে হবে। সমন্বয়গুলো যে সবসময় নিচে থাকবে সেটাও নয়, অন্যান্য তথ্যগুলো আছে এখানে, কিন্তু অনেক সময় গায়েও সমন্বয় থাকতে পারে। যেমন 10% বিনিয়োগ, 5% ঋণ ইত্যাদি আইটেমগুলো আমি ভিতরে রাখি, এগুলো সমন্বয় তারও যাবে করতে হবে। আবার কিছু আইটেমের গায়ে লেখা থাকে যে এটা এত অংশ, তার মানে বাকি অংশটা আমাদেরকে রেকর্ড করতে হবে। যেমন ইজারা সম্পত্তি লিখলো ব্র্যাকেটে 10 বছর, তাইলে 10 বছর যদি ইজারা সম্পত্তি হয়ে যায় 1 বছরটা খরচ করে গণ্য হলো। তো এই যে 1 বছরটা সমন্বয় হবে বা সমন্বয় রূপে আমরা গণ্য করবো, তাহলে 1 বছরটা অবস্থিত হবে, সমন্বয় জাবেদা দিতে হবে। মানে সমন্বয় জাবেদা শুধু নিচে থাকবে তা নয়, সমন্বয় জাবেদা উপরেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। যেখানে থাকুক সেখান থেকে নিয়ে আমরা আমাদের কাজ করব। আমরা আমাদের কাজের যে অংশ সেটা হচ্ছে যে আরেকটা অংশ ছিল, সেটা আমরা কার্যপত্র করে দেখাবো, তবে সেটা আগামীকালকে দেখাবো। আজকে শুধু দুটো অংশ দেখাতে পারলাম, আগ্রহপত্রে নিয়ে কোনো দেখালাম আর সমন্বয় দেখালাম কিভাবে করতে হয়। সমন্বয় দাখিলা এগুলো পরীক্ষায় এভাবে আসবে, যেগুলি দাখিলেও আসে, তারপরে সমন্বয় দাখিলেও আসে। এগুলো আমি আগে দেখিয়েছি তোমাদেরকে। আজকে আমি আর ক্লাস পড়াচ্ছি না, সবাইকে শুভেচ্ছা জানিয়ে তোমরা ক্লাসগুলো খেয়াল রাখবে। আর যারা পরীক্ষা দিচ্ছ তারা দেখবে যে বইতে অনেক কড়া অঙ্ক আছে, আমরা যে প্রশ্নটা করি সেই প্রশ্নগুলো কড়া অঙ্ক আছে। অ্যাকাউন্টিং এ অনেকগুলো অঙ্ক করে দেওয়া আছে, প্রায় সমান অধ্যায়ে যতটা দেওয়া আছে উদাহরণে ততটা দেওয়া আছে প্রায়। কেন দেওয়া আছে? ছেলেমেয়েরা যাতে প্র্যাকটিস করে, কারণ অ্যাকাউন্টিং অঙ্ক হচ্ছে সাইজে বড়, অনেকগুলো অঙ্ক বুঝবে কিন্তু পরীক্ষা মেলাতে পারবে না, সেগুলো তারা বারবার প্র্যাকটিস করবে। তো সেই জন্য উদাহরণ অঙ্কগুলো দেখবে যে সেখানে অঙ্কটা কীভাবে করা হয়েছে। বলতে আমাদের কাজ কয়টা? আমাদের কাজ হচ্ছে এখানে সমন্বয় দাখিলা, লেবুল দাখিলা, সমন্বয় দাখিলা এবং কার্যপত্র তৈরি করা। আর কোথাও ক্যালকুলেশন নির্ণয় করতে বললে আমরা নির্ণয় করতে পারি, যেমন এখানে অবচয় নির্ণয় করতে বলা হয়েছে এবং নিট আলোচনা পরিমাণ বলছে, কোথাও সুদের পরিমাণ বের করতে বলবে, কোথাও ইজারা সম্পত্তির অংশ অবলোকন অংশ বের করতে বলবে ইত্যাদি। এগুলো আমরা ক্যালকুলেশন আকারে দেখবো। আর বাকি জাবেদা 3 রকম, তবে সবচেয়ে উল্লেখযোগ্য জাবেদা হচ্ছে সমন্বয় দাখিলা, সমন্বয় জাবেদা। এইটা তোমাকে জানতে হবে। এটা তুমি না জানো তাইলে তুমি কার্যপত্র করতে পারবে না। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।